দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান খালেদা জিয়া, সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে বললেন তারেক রহমান। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার। গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে একজনের পদত্যাগ, 205 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। দেশজুড়ে আইন শৃঙ্খলার অবনতি, ষড়যন্ত্র আছে কি না প্রশ্ন সাধারণ মানুষ ও বিশ্লেষকদের। সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, এখনও ফ্যাসিস্ট সরকারের দোসররা গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে নানা চক্রান্ত করছে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে এরই মধ্যে জনমনে সংশয় ও সন্দেহের সৃষ্টি হয়েছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। দীর্ঘ 7 বছর পর বিএনপির বর্ধিত সভা, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, এমন প্রতিপাদ্যে বহুল প্রতীক্ষিত এই সভায় চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যোগ দেন ভার্চুয়ালি। দেশ সংকটময় সময় অতিক্রম করছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া স্মরণ করেন দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য নিরন্তর সংগ্রাম করা নেতাকর্মীদের অবদান, আত্মত্যাগ ও জুলাই আন্দোলনের শহীদদের। দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বলেন, ফ্যাসিস্ট শাসকদের বিদায়ের পর গঠিত হওয়া অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা দ্রুত জাতীয় নির্বাচন। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। আসুন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। বর্ধিত সভার সভাপতির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য ও নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র চলছে। সুকৌশলে রক্ত পিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন, এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে বিএনপি প্রশ্রয় দেবে না বলেও সভায় নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন তারেক রহমান। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি জনগণকে বিশ্বাস করে, জনগণও বিএনপিকে বিশ্বাস করে। সুতরাং আপনার প্রতি, আপনাদের প্রতি, বিএনপির প্রতি জনগণের এই ভালোবাসার প্রতিদান দিতে জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন।
এর আগে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন নিয়ে কিছু গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আমরা দুঃখের সঙ্গে দেখছি এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট কোন নির্দেশনা পাচ্ছি না। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির বর্ধিত সভায় যোগ দেয়া নেতারা বলছেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও বিএনপির চূড়ান্ত বিজয় এখনো আসেনি, তাই লক্ষ্যে পৌঁছতে ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। ত্যাগীদের মূল্যায়ন করে আগামী নেতৃত্ব এগিয়ে নেওয়ার প্রত্যয় উঠে আসে ডেলিগেটদের কণ্ঠে। মাহিলা ইসলামের আরও একটি রিপোর্ট। জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে বহুল প্রতীক্ষিত বর্ধিত সভা। অংশ নেন তৃণমূল থেকে নীতি নির্ধারণী পর্যায়ের 4000-এরও বেশি নেতা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ডেলিগেটদের উচ্ছ্বাসে মুখরিত পুরো প্রাঙ্গণ। তারা বলছেন, পরিবর্তিত পরিস্থিতি আর আগামী নির্বাচনের আবহের মধ্যে এই সভা দলীয় কার্যক্রমে গতি বাড়াতে উদ্বুদ্ধ করবে। মানুষের ভাট কাপড়, ভোটের যে অধিকার, অর্থনীতির ব্যবস্থাপনা, এটা যাতে সুরা হয়, নিরাপত্তা ফিরে আসে, সেই সব কিছু নির্ভর করছে গণতন্ত্র প্রতিষ্ঠার উপর। জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হবে, এই বিষয়টা জনগণকে বোঝানো এবং 31 দফা রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা দিয়েছে আমাদের দল থেকে, সেটা বাস্তবায়ন করা। পার্টি গণতান্ত্রিকভাবে চলে, নেতাকর্মীদের নীতি অনুসরণ করে তাদের মতকে প্রাধান্য দিয়ে দল যে পরিচালিত হয়, তাই না, সেটা হচ্ছে বর্ধিত সভার একটা ম্যানিফেস্টেশন। হাসিনা সরকারের পতনের পর নব্য নেতাদের আস্ফালনে ত্যাগীরা কোণঠাসা হয়ে যাওয়ার আক্ষেপও ছিল তাদের কণ্ঠে। অনেকে গুম হয়েছে, খুন হয়েছে শুধু একটিমাত্র কারণেই, যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে সেই সব নেতাকর্মীদের মূল্যায়ন, এই বিষয়গুলি আমার ধারণা যে আমরা যারা তৃণমূলের নেতাকর্মী আমরা সেই জিনিসগুলি তুলে ধরবো। একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। সভায় যোগ দেয়া নেতারা বলছেন, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনে দলকে জয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশকে সামনে কেমনে এগিয়ে নিয়ে যাওয়া, শান্তি শৃঙ্খলা কেমনে বজায় রাখা যায়, এটা নিয়ে আলাদা আমরা বসবো, কথা বলবো, মত বিনিময় করব। আগামী দিনে আমরা যেন একটা নির্বাচিত সরকার, গণতন্ত্রের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে পারি। 7 বছর পর বিএনপির এই বর্ধিত সভা থেকেই আগামী জাতীয় নির্বাচনের জন্য দলের প্রস্তুতি শুরু হবে, এমন অভিন্ন প্রত্যাশা জানান সবাই। দীর্ঘ 7 বছর পর আবারও অনুষ্ঠিত হলো বিএনপির বর্ধিত সভা। তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যয়, সেই সাথে দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের তাগিদও উঠে আসে এই বর্ধিত সভা থেকে। আগামী বাংলাদেশ হবে সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা দলের নেতাকর্মীদের। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন নিয়েই ভাবা হচ্ছে বললেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। তিনি আজ ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রধান উপদেষ্টা সহ দায়িত্বশীল সবাই বলেছেন ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজেই কমিশনের প্রধান লক্ষ্য আগে সংসদ নির্বাচন করা। স্থানীয় নির্বাচন ধাপে ধাপে করতে হয়, অনেক সময় 1 বছর লেগে যায়। এই মুহূর্তে তাই স্থানীয় নির্বাচন হলে সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের মেইন ফোকাস এখন নির্বাচন, সংসদ নির্বাচন। স্থানীয় নির্বাচনের কথা আমরা এই মুহূর্তে চিন্তা ভাবনা করতেছি না, এবং স্থানীয় নির্বাচনের যে অনগোয়িং যে রিফর্ম প্রসেস চলতেছে, তাতেও কিন্তু স্থানীয় নির্বাচনের আমাদের কাছে কোনো আসে নাই পর্যন্ত। সরকার কাছ থেকে এরকম কোনো রিকোয়েস্ট আসে নাই বা সরকার থেকে কোনো অনুরোধ আসে নাই। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় রাজনীতির ময়দানে আসছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুক্রবার। দেশের রাজনীতিতে নতুন এই দলের আগমন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জুলাই গণ অভ্যুত্থান, টানা 1 মাসের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন, অভূতপূর্ব গণজোয়ারে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন। সেখানে নিশ্চিত হয় ছাত্র নেতৃত্বের প্রতিনিধিত্ব। উপদেষ্টার পদ পান 3 ছাত্রনেতা।
গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ছাত্ররা নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন এ নিয়ে শুরু থেকেই ছিল আলোচনা। সেই আলোচনা এগিয়ে চলে নতুন বন্দোবস্তের লক্ষ্যকে নিশানা করে। নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে। আবারও হাল ধরতে এগিয়ে আসেন জুলাই আন্দোলনের শীর্ষ সারির নেতা নাহিদ ইসলাম। দলের কাণ্ডারি হতে পদ ছাড়েন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীকী স্থান জাতীয় সংসদ ভবনের সামনে থেকে যাত্রা শুরু হচ্ছে নতুন এই দলের। দলটির আহ্বায়ক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, আর দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলম। ছাত্র নেতৃত্বের এই নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে এরই মধ্যে সব মহলে আগ্রহের সৃষ্টি হয়েছে। মিশ্র প্রতিক্রিয়াও দিয়েছেন অনেকে। যে কোনো রাজনৈতিক দল সংগঠিত হতে তৃণমূল পর্যায়ে সময় লাগে। সেক্ষেত্রে এই দল, নতুন দল যদি হয়, সেটা তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে কতটুকু সফলতা অর্জন করবে সেটাই ভবিষ্যৎ বলে দেবে। একটা হচ্ছে বিএনপি, আর একটা হচ্ছে আওয়ামী লীগ। এর বাইরে নতুন কোনো দল এসে কোনো কিছু ভালোভাবে করতে পারবে কিনা আমি আসলে মনে করি না। নতুন দল যেহেতু ওরা এত ফ্যাসিস্ট সরকারকে করছে, আমরাও চাই নতুন কিছু হোক। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আত্মপ্রকাশের পর এবারে 205 সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তবে একদিনের মাথায় থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন সমন্বয়ক রিফাত রশিদ। সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান, বৃহস্পতিবার মধুর ক্যান্টিনের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি পরিকল্পিত ছিল কি না তা খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজে নিম্মি। বুধবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কমিটি গঠনকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উত্তেজনা ছড়ায় মধুর ক্যান্টিনে। তবে একদিন পরেই সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সদ্যজাত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। বিশ্ববিদ্যালয়গুলো সহ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 205 জন শিক্ষার্থীকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের এই ছাত্র সংগঠনটি কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন আবু বাকের মজুমদার। জানান, ঘটনাটি পরিকল্পিত ছিল কিনা খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমাদের যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটার সাথে আসলে কারা জড়িত ছিল, আমরা তার একটি সাংগঠনিক প্রক্রিয়া চাচ্ছি এবং প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা 7 কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ করবে এবং তার ভিত্তিতে আমরা কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব। পাবলিক প্রাইভেট ভেদাভেদ না করে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় AIUBর শিক্ষার্থী নাইম আবদুল্লাহ। যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গিয়েছিল তখন কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের প্রতি যে আমাদের আত্মার টান, সেই আত্মার টানে কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম। সেই আত্মার টান ধরে রেখে ভবিষ্যৎ রাজনীতিতে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি, সেই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে চাচ্ছি। এদিকে সংগঠন আত্মপ্রকাশের একদিনের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সমন্বয়ক রিফাত রশিদ। খালেদ বিন কালাম, নাহিদ সিরাজ নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। দেশ জুড়ে একের পর এক ধর্ষণ, ছিনতাই আর ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। পরিস্থিতি দিনকে দিন খারাপ হওয়ায় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। তবে এমন পরিস্থিতি সৃষ্টির পেছনে কোনো মহলের হাত থাকতে পারে বলেও মনে করছেন সাধারণ মানুষের পাশাপাশি অপরাধ বিশ্লেষকরা। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। রোববার রাতে রাজধানীর বনশ্রীতে ছিনতাইয়ের ঘটনা এটি। স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 160 ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় অপরাধীরা। এখনো হাসপাতালে তিনি। আটক করা যায়নি কাউকে। শব্দ চিৎকার করছে যে গেটটা কেউ খুলো, বাইরে আন্টিরা বলছি, বাইরে অনেক মানুষ ছিল যে আমরা না দেখতে পারলে আপনারা একটু আপুরে দেখুন। রাজধানীর পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে হরহামেশে চোখে পড়ছে চাপাতিয়ার রামদাহাতে দৌড়ানোর দৃশ্য। দিনে দুপুরে রাস্তায়, বাসে, অটোরিকশায়, এমনকি বাড়ি ফেরার পথে হামলা চালায় অপরাধীরা। এছাড়া সরকারি বেসরকারি স্থাপনা সহ প্রতিদিনই কোথাও না কোথাও লাগছে বা লাগানো হচ্ছে আগুন।
বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী 2025-এর জানুয়ারিতে দেশে ডাকাতির ঘটনায় অভিযোগ হয়েছে 242টি, যা গত 6 বছরের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া অন্য অপরাধের অভিযোগও গত 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। তবে আতঙ্কে দিন পার করা জনগণের দাবি, দেশে এমন পরিস্থিতি সৃষ্টির পেছনে থাকতে পারে রাষ্ট্রবিরোধী কোনো মহলের হাত। দেখা যাচ্ছে যে রোডে গাড়ি সব জায়গায় ছিনতাইকারী হচ্ছে, অনেকেই দেখতেছি। আমরা অবশ্যই আতঙ্কিত, যেমন ঢাকাতে অনেক জায়গায় খুন হয়, ছিনতাইকারী হয়। তো এখানে যে অগ্নিকাণ্ড হচ্ছে, রাজনৈতিক দল অনেক জড়িত থাকতে পারে বা থাকতে পারে, অনেকেই থাকতে পারে। এটা ষড়যন্ত্রের মধ্যেই ধরা যায়। হ্যাঁ, অবশ্যই শঙ্কার মধ্যে কাটছে, এখন আসলে সেফ ফিল করছি না। সাধারণ মানুষের মতামত আমলে নিয়ে এ বিষয়ে কথা হয় অপরাধ বিশ্লেষকদের সঙ্গে। গণ অভ্যুত্থান হলো, সেটাতে যে পতিত সরকারের দোসর যারা ছিল, তারা যে খুব হৃষ্টচিত্তে এই পরিবর্তনগুলো নিচ্ছে তা না, তাদেরও একটা অংশের একটা অপচেষ্টা থাকতে পারে এইগুলোতে ইন্ধন দেওয়া। ব্যক্তিগত ক্ষোভ পূরণ করার যে প্রসঙ্গগুলো আছে সেগুলো আমরা নানাভাবে দেখছি, বলছেন পতিত সরকার প্রধান এবং তার নেতাকর্মীদের বক্তব্য বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলে যায়। প্রাক্তন প্রধানমন্ত্রীর কথাবার্তা আমরা শুনেছি, তিনিও বলছেন যে তোমাদের যদি পুড়িয়ে দেয় তোমরাও পুড়িয়ে দাও, তোমাদের যদি ভেঙে দেয় তোমরাও ভেঙে দাও, নাম লিখে রাখো কারা এটা করছে ইত্যাদি। এগুলো জিঘাংসামূলক কথাবার্তা। তো সেটা আরও এই জাতীয় কর্মকাণ্ডকে উস্কে দিতে পারে। পদলেহনকারী যারা ছিল পতিত স্বৈরাচারের, তাদের যে হাত নেই একেবারে সেটা বলা যাবে না, তবে এটা অবশ্যই তদন্তের বিষয় আছে। পরিস্থিতি উন্নয়নে পুলিশ প্রশাসনের সঙ্গে জনসাধারণকে একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জনমতটাকে পুলিশের পক্ষে আনতে হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে আনতে হবে। তখনই আসবে যখন দেখবে যে পুলিশ সত্যি কাজ করছে। অপরাধ এবং অপরাধীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ এবং গণপ্রতিবাদ এর কর্মসূচি নিয়ে যদি তারা মাঠে থাকে, যার যার এলাকায় সক্রিয় থাকে, তখন এই পরিস্থিতি থেকে উত্তরণ মিলবে। অপরাধ পরিকল্পিত বা প্রশাসনের দুর্বলতা যে কারণেই হোক, দ্রুত এ অবস্থা থেকে পরিত্রাণ চান সবাই। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। স্বামী স্ত্রী মিলে শিশু অপহরণ ও বিক্রির সিন্ডিকেট। হাসপাতাল, রেল ও বাস স্টেশন থেকে অভিভাবকদের ফাঁদে ফেলে শিশুদের অপহরণ করে বিক্রি করত লাখ টাকায়। চট্টগ্রাম রেল স্টেশনে 1.5 বছরের এক শিশু অপহরণের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে এই চক্রের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 7 দিন পর বাবা ইলিয়াস আর মা ফাতেমা আক্তারের কোলে শিশু রাপ্পি। বুকের ধনকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত এই দম্পতি। ভাই নিয়ে, বন্ধু নিয়ে আমিও খোঁজাখুঁজি করলাম, কোনো কিছু হলো না। খালি জেনে দেখ আমার সন্তান আইনে দিব, আমার সন্তানাদের আইনে দিছে, রেবেরা পরিমাণ কাজ করছে, আমার জন্য কষ্ট করছে। 17 ফেব্রুয়ারি রাব্বিকে নিয়ে চট্টগ্রাম রেল স্টেশনে যান ফাতেমা আক্তার। সেখান থেকেই তাদের টার্গেট করে চক্রের মূল হুতা দুলাল মিয়া। তাদের ট্রেনে তুলে দেওয়ার কথা বলে শিশুটিকে অপহরণ করে পরে বিক্রি করে দেয় 1 লাখ টাকায়। প্রবাসী একজনের নিকট 1 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, যার অবস্থান ব্রাহ্মণবাড়িয়াতে। সংবাদ সম্মেলনে র্যাব জানায় 1 সপ্তাহ আগে অপহরণ মামলায় গ্রেপ্তার হয় দুলালের স্ত্রী রুনা বেগম। রাব্বিকে বিক্রির টাকা নিয়ে রুনার জামিন করাতে দুলাল মিয়া যান কিশোরগঞ্জে। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুলালকে গতকাল বিকাল 4:30টার দিকে কিশোরগঞ্জ হতে গ্রেফতার করে। অপহরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিশুর ছবি ও ভিডিও পাঠানো হয় ক্রেতাদের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোর মাধ্যমে তাদের যে বিভিন্ন ক্লায়েন্ট আছে তাদের সাথে সেই ছবি আদান প্রদান করে এবং সেই ছবি যদি কোনো ক্লায়েন্টের পছন্দ হয় সেই বাচ্চাটিকে তারা চুরি অথবা অপহরণ করে। র্যাব জানায় চক্রের অন্য সদস্যদের ধরতেও অভিযান চলছে। পুলিশ গত 3 দিন আগে তার ওয়াইফকে আটক করতে সক্ষম হয় এবং এই মামলায় সে 1 নম্বর এজাহারনামীয় আসামি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। দেশের প্রয়োজনে সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী সেনানিবাসে প্যারেড গ্রাউন্ডে কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর মধ্য দিয়ে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন সেনাপ্রধান। এর আগে রাজশাহী সেনানিবাসে পৌঁছলে তাঁকে সামরিক রীতি অনুযায়ী অভিবাদন জানানো হয়।
এরপর সেনাবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। বক্তব্যে সেনাপ্রধান বলেন, দেশের প্রয়োজনে সেনারা নিজেদের জীবন উৎসর্গ করবেন। আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সব সদস্যদের প্রতি আহ্বান জানান জেনারেল ওয়াকারুজ্জামান। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোনো কথা না বুঝে বলেননি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, সেনাপ্রধান যা বলেছেন তা দায়িত্ব নিয়েই বলেছেন। তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। বাকিটা ইন্টারপ্রিটেশন কি এটা আপনারা জানেন। আর আমি যতটুকু ওনাকে চিনি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের উপরে বলার মতো লোক। হ্যাঁ, সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হিম। উনি কী বলেছেন না বলেছেন সেটা ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা উনিই দিতে পারবেন। সবার ক্ষতির মাত্রা এক না হওয়ায় জুলাই আন্দোলনে আহতদের ক্যাটাগরি করে সাহায্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, শহীদ পরিবারগুলোকে এককালীন 30 লাখ টাকা ও মাসে 20,000 টাকা করে সহায়তা দেওয়া হবে। অন্যদিকে ক্ষতির মাত্রা বিবেচনায় আহতদের এ, বি ও সি ক্যাটাগরিতে ভাগ করে ক্ষতিপূরণ দেওয়া হবে। কে কোন ক্যাটাগরিতে পড়বেন তা চিকিৎসকরা নির্ধারণ করেছেন। মানবিক বিষয়টা তো আমাদেরকে দেখতে হবে। অনেকে 2 চোখ হারিয়েছেন, অনেকের পা কেটে ফেলতে হয়েছে, অনেকের হাত কেটে ফেলতে হয়েছে। তো এটা তো এই যে মানবিক বিষয়টাকে সামনে রেখে এই কাজটা এই ক্যাটাগরি করা হয়েছে। সন্ধ্যা সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশের বিনিয়োগে বড় সমস্যা, মন্তব্য দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের। বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদ। রাজনৈতিক অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা উভয় দেশের জন্যই সমস্যা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান জানান রাষ্ট্রদূত। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 1978 সালে বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের যাত্রা শুরু হয় কোরিয়ার হাত ধরে। সেই ধারাবাহিকতায় ইলেকট্রনিক্স, অটোমোবাইল, জ্বালানি সহ বিভিন্ন খাতে কোরিয়ার বিনিয়োগ প্রায় 45 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এমন বাস্তবতায় বাণিজ্য সম্পর্ক বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান জানান বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত। Now economically, private investments, private consumption increase is very slow down. Anyway, as in a political stability and political uncertainty is making problem for both countries. We need to clear the political matters. ঢাকা ক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের মিট দ্য ও ক্যাবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে দুর্নীতি মোকাবেলার পরামর্শ দেন রাষ্ট্রদূত। As you know, every country has no exception for corruption. Even America, United States was very high. Korea is the same, still very high. Governance, transparency, accountability, the tackling corruption, that kind of wording indicates how to the society is become more clear and free of the corruption. কোরিয়ার সঙ্গে আর্থসামাজিক সম্পর্ক উন্নয়নে অন্যান্য দেশের মতো কৌশলগত স্বার্থ অনুসরণের বালাই নেই বলেও জানান রাষ্ট্রদূত। Korean investors, Korean companies trying to visit here and then participate. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রেল স্টেশন, হাসপাতাল সহ সব পাবলিক প্লেসে বিনামূল্যে নিরাপদ পানযোগ্য পানির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ বিষয়ে রুল জারি করেছিলেন। রুল শুনানি শেষে আজ এই রায় দেওয়া হয়। রায়ে সুপেয় পানি পাওয়া নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়। সরকারকে বিনামূল্যে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করার নির্দেশ দিয়ে বলা হয়, যদি কেউ এই অধিকার থেকে বঞ্চিত হয় তবে আদালতের দ্বারস্থ হতে পারবেন।
মামলাটি চলমান থাকবেও বলে জানান আইনজীবী। নিরাপদ এবং পানযোগ্য বিশুদ্ধ পানি পাওয়া বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার বলে ঘোষণা করা হয়েছে। আদালত, হাসপাতাল, রেল স্টেশন, এয়ারপোর্ট, হাটবাজার সহ প্রত্যেক ধর্মীয় উপাসনালয় সহ প্রত্যেক পাবলিক প্লেসে আগামী 1 বছরের মধ্যে আমাদের প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানীয় পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে এবং সরকারকে নির্দেশ দিয়েছেন। কৃষিপণ্য উৎপাদন এবং শিল্প কারখানার যন্ত্রাংশ ও হার্ডওয়্যার পণ্যে ভ্যাট বাড়ানোর প্রতিবাদে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ব্যবসায়ীদের 40টি সংগঠন। আগের প্যাকেজ ভিত্তিক ভ্যাটের দাবি মানতে 1 সপ্তাহের আলটিমেটাম দেন তারা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 2024-25 অর্থবছরের মাঝপথে এসে কৃষিপণ্য উৎপাদনে ব্যবহৃত ডিজেল ইঞ্জিন, মোটর পাম্প, অগভীর ও গভীর পাম্প এবং শিল্প কলকারখানায় ব্যবহৃত যন্ত্রাংশ ও হার্ডওয়্যার পণ্যে 2.5% ভ্যাট বৃদ্ধি করে এনবিআর। এ নিয়ে এনবিআরের সঙ্গে কয়েক দফা বৈঠক করে পুরান ঢাকার প্রায় 40টি ব্যবসায়ী সংগঠন। তবে তা আমলে নেয়নি এনবিআর। প্রতীকী প্রতিবাদ হিসেবে বংশাল এবং নবাবপুর রোডের সব দোকান বন্ধ রাখেন তারা। এমনি তো মানুষের অবস্থা খুব খারাপ, তার মধ্যে যদি আবার অতিরিক্ত একটা ভ্যাটের প্রয়োজন পড়ে তো মানুষ কিভাবে চলবে? আমাদের আইন যদি মানে আমরা দোকানপাট খুলবো, নাহলে আমরা খুলবো না। পরে মানববন্ধন করেন বৈষম্যমূলক কর বৃদ্ধি প্রতিরোধ কমিটির নেতারা। প্যাকেজ ভ্যাট আপনারা করে দেন, নির্ধারণ করে দেন, আমরা প্রত্যেকে ভ্যাট দিব। আমরা যারা ব্যবসা করি আমরা চাই দেশের উন্নয়নে ভূমিকা রাখতে। 5 থেকে 7.5 অর্থাৎ আমাদের যে আগে যে ভ্যাটগুলো দিতাম তার 50% প্রায় বৃদ্ধি করা হয়েছে। গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা খুচরা প্যাকেজ ভ্যাট নির্ধারণ করে আপনার ভ্যাটের পরিধি বাড়ান। এনবিআর এর যারা আছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে হুট করে তারা একটা সিদ্ধান্ত নিয়ে নেন। এটা কিন্তু যেভাবে ওনারাও বিব্রত হন, আমরাও বিব্রত হই। 1 সপ্তাহের মধ্যে আরোপিত ভ্যাট প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। ভ্যাট যারা দেয় না তাদের আওতার মধ্যে আনার জন্য কি সহায়তা লাগে সেই সহায়তা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। পূর্বের ভ্যাট বহাল রেখে 2.5% প্রত্যাহার করুক, অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যাব। তারা আশা করেন অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের পাশে থাকবে। ভ্যাটের আইনের সংস্কার চাই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। মুন্সিগঞ্জের শ্রীনগরে 27টি কবর খুঁড়ে 7টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রাতে চোরচক্র পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থানে ঢুকে চুরির ঘটনা ঘটায়। স্থানীয়রা জানান, সকালে জিয়ারত করতে গিয়ে দেখা যায় 27টি কবর খোঁড়া। এর আগে 2 দফায় শ্রীনগরের বেজগাঁও কবর খুঁড়ে 11টি খুলি এবং একই উপজেলার চারিগাঁও জান্নাতুল ফেরদৌসের কবরস্থান থেকে 4টি কঙ্কাল চুরি হয়। চিকিৎসক সংকটে ময়মনসিংহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অর্ধশত চিকিৎসক সংযুক্তি নিয়ে অন্য জায়গায় দায়িত্ব পালন করছে। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত এলাকার মানুষ। বিষয়টি জুলাই গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে না বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সীমান্তবর্তী ধোবাউড়ার গোয়াতলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম সংযুক্তি নিয়ে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরে ডাটা এন্ট্রির কাজ করছেন। ফলে প্রত্যন্ত এলাকার গরিব মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তবে ডাক্তার শফিকুলের দাবি, রোগী দেখা ছাড়াও আরও অনেক কাজ করতে পারেন চিকিৎসকরা। একটা মেডিকেল অফিসারের যে কাজগুলো আছে, কাজগুলোর মধ্যে শুধু রোগী দেখা তো কাজ না, অন্যান্য কাজও আছে। শুধু ডাক্তার শফিকুল ইসলামই না, জেলার 13 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত 12 জন জুনিয়র কনসালটেন্ট ও 32 জন মেডিকেল অফিসার স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংযুক্তি নিয়ে অন্য জায়গায় দায়িত্ব পালন করছেন। যারা ভুক্তভোগী এবং গরিব রোগীরা, আমরা ডাক্তার না পাওয়ার কারণে চরম ভোগান্তিতে আছি। আমাদের এখানে দায়িত্ব থাকার কথা ছিল, তারা অনেকেই ভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালন করতেছে। আমার মারে লয়ে আইছি ডায়াবেটিস রোগীকে, আইছি আবার বালি করতে হতে দূরাতে, এখন আয়া ডাক্তার পাইছি না, এখানে চিকিৎসা পাইতেছি না। অনেক মেয়ে ছেলেরা আইসা ঘুরিয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হবে, এটা মেনে নেওয়া যায় না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, সেখানকার চিকিৎসার যে ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। আমরা চাই এই উপজেলা কেন্দ্রিক ডাক্তারগুলোকে দ্রুত তাদের পদায়ন করা হোক। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, চিকিৎসকদের সংযুক্তির আদেশ বাতিল করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হবে। অধিদপ্তরকে তো আমরা বারবার বলতেছি, আমাদের মিটিংয়ে আমরা বারবার বলি, তারপরও রিটেন চিঠিও দিয়ে দিয়েছি তাদেরকে ডেপুটেশন যাতে ক্যান্সেল করা হোক। দ্রুত চিকিৎসক সংকট দূর করার দাবি প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সন্ধ্যা সংবাদের সময় হচ্ছে আরও একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ পাকিস্তান ম্যাচ, 1 পয়েন্ট নিয়ে আসর শেষ টাইগারদের। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। গাজীপুর কোর্ট প্রাঙ্গণ ও আইনজীবী সমিতির অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা আইনজীবী সমিতি। পরে তারা এক সমাবেশে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এদিকে অপহরণের পর উদ্ধার মিলন মিয়া, এস এম নাজমুল হক সুমন সহ 3 জনের নাম উল্লেখ করে জ্ঞাত আরও 50 থেকে 60 জনের বিরুদ্ধে মামলা করেন। বুধবার গাজীপুর আদালত থেকে পুলিশ ও আইনজীবীদের মারধর করে 2 আসামিকে ছিনতাই করে সন্ত্রাসীরা, পরে মারধর করে ছেড়ে দেয় তাদের। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের বাস ডাকাতির ঘটনায় গ্রেফতার 4 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গ্রেফতার আয়নাল হক, ফজলু, আয়নাল হক ও নাসিরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পশুপতি বিশ্বাসের আদালতে হাজির করা হলে এই আদেশ দেওয়া হয়। পুলিশ জানায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় মোবাইল ফোন, টর্চ লাইট, স্ক্রু ড্রাইভার, রেঞ্জ, প্রায়ার্স, হাতুড়ি, সোনার আংটি, রামদা এবং নগদ অর্থ। পরে টাঙ্গাইল আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের ঘাটাইলে বাস ডাকাতির ঘটনা ঘটে। বায়ান্নতে রাষ্ট্রভাষা বাংলার জন্য জীবন উৎসর্গকারীদের অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র গাজীপুরের আবুল বরকত। শহীদ বরকতের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণের দাবি স্বজনদের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। আগে থেকে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আবুল বরকত। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। তাকে সমাহিত করা হয় আজিমপুর কবরস্থানে। বরকতের মা হাসিনা বিবি 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে গাজীপুরে থাকতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে ঢাকা জয়দেবপুর সড়কের পাশে 2 বিঘা জমি চিরস্থায়ী বন্দোবস্ত করে দেন। 1982 সালে মারা যান বরকতের মা হাসিনা বিবি। গাজীপুর স্টেডিয়ামটি শহীদ বরকতের নামে হয়েছে, তবে ছাত্রাবস্থায় যে বিশ্ববিদ্যালয়ের চত্বরে শহীদ হন বরকত, সে বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম শহীদ বরকতের নামে দেখতে চান স্বজনরা। কমপক্ষে ওনার নামে ঢাকা ইউনিভার্সিটিতে একটা হল করা আমার খুবই জরুরি। অর্থনৈতিকভাবে আমরা কিছু চাই না, চাই আমাদের একটু রাষ্ট্রীয় স্বীকৃতি, একটু সম্মাননা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্বে আছেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন বিষয়টা দেখেন এবং এই বিষয়টা তারা ব্যবস্থা নেন। শহীদের আত্মত্যাগ সার্থক করতে বাংলা ভাষার প্রতি আরও যত্নবান হওয়ারও আহ্বান তাদের। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ফ্রিডম হাউস প্রকাশিত স্বাধীনতা সূচকে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে বাংলাদেশের, আর সহযাত্রী ভুটান। ফ্রিডম হাউসের সূচকে 2023 সালে বাংলাদেশের স্কোর ছিল 40, 2024 সালে তা বেড়ে হয় 45। তবে প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়, শেখ হাসিনার 1.5 দশকের তীব্র দমন পীড়নের পর হঠাৎ করেই শুরু হওয়া রাজনৈতিক সংস্কার বেশ কঠিন কাজ হবে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতা বিষয়ে মূল্যায়ন করে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রভাবশালী প্রতিষ্ঠান ফ্রিডম হাউস। সূচকে সব দেশকে 3টি বিভাগে ভাগ করা হয়: স্বাধীন, আংশিক স্বাধীন ও পরাধীন। রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতায় গত বছর বিশ্বের সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ। ফ্রিডম হাউসের প্রতিবেদনে 60টি দেশের রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার অবনতি এবং মাত্র 34টি দেশে উন্নতি হয়েছে বলে উল্লেখ করা হয়। সবচেয়ে বেশি উন্নতি দেখা 4 দেশের মধ্যে 3টি দক্ষিণ এশিয়ার। বাংলাদেশ ও ভুটানের পর অপর দেশটি হচ্ছে শ্রীলঙ্কা। 2023 সালে বাংলাদেশের স্কোর ছিল 40, 5 পয়েন্ট বেড়ে 45 স্কোর নিয়ে উপরে উঠে আসে বাংলাদেশ। তবে সমান উন্নতি দেখেছে ভুটান।
শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের ফলে অন্যান্য রাজনৈতিক দল, গণমাধ্যম, শ্রমিক ইউনিয়ন, বিচারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের উপর দীর্ঘদিনের রাষ্ট্রীয় চাপ হ্রাস পায়। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার 1.5 দশকের তীব্র দমন-পীড়নের পর হঠাৎ করেই শুরু হওয়া রাজনৈতিক সংস্কার বেশ কঠিন কাজ হবে। সূচকে সবচেয়ে বেশি উন্নতি দেখলেও বাংলাদেশকে এখনও আংশিক স্বাধীন দেশের বিভাগেই রেখেছে গবেষণা সংস্থাটি। নাইম আহমেদ, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান খালেদা জিয়ার, সরকারকে নিরপেক্ষতা বজায় রাখতে বললেন তারেক রহমান। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার। গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে একজনের পদত্যাগ, 205 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি, ষড়যন্ত্র আছে কি না প্রশ্ন সাধারণ মানুষ ও বিশ্লেষকদের। সেনা সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ecushey-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ecushey24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ecushey-tv চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।